নমস্কার। পলিটিক্যাল সায়েন্স উইথ রাজেশ স্যার চ্যানেলে তোমাদের সকলকে জানাই আন্তরিক স্বাগত। আজকের ক্লাসটি দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারের ইউনিট 5-এর রাজনৈতিক দল ও দলব্যবস্থা অধ্যায়ের তৃতীয় ক্লাস। তোমাদের মধ্যে যারা এখনো প্রথম এবং দ্বিতীয় ক্লাসটি দেখোনি তারা এই ভিডিওটি দেখার শেষ করে ইউনিট 5-এর প্লেলিস্ট থেকে ক্লাস দুটো অবশ্যই দেখে নিবে। আজ আমরা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব, রাজনৈতিক দলের শ্রেণীবিভাগ। এই ক্লাসে তোমরা জানতে পারবে একদলীয় ব্যবস্থা, দ্বিদলীয় ব্যবস্থা এবং বহুদলীয় ব্যবস্থা। অনেক ছাত্রছাত্রী এখানে একটি ভুল করে, তারা মনে করে একদলীয় ব্যবস্থা মানেই দেশে অন্য কোনো রাজনৈতিক দল নেই, কিন্তু বিষয়টি আসলে একটি সহজ নয়। পুরো বিষয়টি মনোযোগ দিয়ে বুঝি না। একদলীয় ব্যবস্থা কি? প্রথমে আমরা বুঝে নিই যে এই একদলীয় ব্যবস্থা বলতে কি বোঝায়। যে রাজনৈতিক ব্যবস্থায় একটি রাজনৈতিক দলই রাষ্ট্র পরিচালনার প্রধান অধিকার লাভ করে এবং রাজনৈতিক ক্ষমতা দখলের ক্ষেত্রে কার্যত সেই দলেরই প্রাধান্য থাকে, তাকে একদলীয় ব্যবস্থা বলে। এখানে একটি বিষয় মনে রাখবে, একদলীয় ব্যবস্থা মানেই সব সময় দেশে অন্য কোনো দল থাকবে না এমনটা কিন্তু নয়। অনেক ক্ষেত্রে অন্য দল কাগজে কলমে থাকতে পারে, কিন্তু তারা ক্ষমতা অর্জনের বাস্তব সুযোগ পায় না। এবার জেনে নেওয়া যাক কেন একদলীয় ব্যবস্থা গড়ে ওঠে। এর প্রধান কারণ হলো, অনেক রাষ্ট্র মনে করে একটি শক্তিশালী রাজনৈতিক দল থাকলে দ্রুত সিদ্ধান্ত নেওয়া যায়, প্রশাসনের ঐক্য বজায় থাকে, দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়ন করা সহজ হয়। বিশেষ করে সমাজতান্ত্রিক বা কর্তৃত্ববাদী রাষ্ট্রগুলিতে এই ধরনের ব্যবস্থা বেশি দেখা যায়। রাষ্ট্রবিজ্ঞানী গ্যাব্রিয়েল অ্যালমন্ট একদলীয় ব্যবস্থাকে আবার দুটো ভাগে ভাগ করেছেন। একটা হচ্ছে সাধারণ একদলীয় ব্যবস্থা, 2 সর্বাত্মক একদলীয় ব্যবস্থা। এই ব্যবস্থায় শুধু রাজনীতি নয় সমাজ, শিক্ষা, সংস্কৃতি, গণমাধ্যম, প্রায় সব ক্ষেত্রেই একটি দলের পূর্ণ নিয়ন্ত্রণ থাকে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ফ্যাসিবাদী ইতালি এবং নাৎসি জার্মানি সর্বাত্মক একদলীয় ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ঐতিহাসিক একটা উদাহরণ হিসেবে রাখা যায়। অন্যদিকে গণপ্রজাতন্ত্রী চীন, উত্তর কোরিয়া, কিউবাতেও একদলীয় ব্যবস্থার উদাহরণ দেখা যায়। এবারে চলে আসি একদলীয় ব্যবস্থার বৈশিষ্ট্য। প্রথমত, রাষ্ট্র পরিচালনায় একটি রাজনৈতিক দলের প্রাধান্য থাকে। দ্বিতীয়ত, বিরোধী দল থাকলেও তাদের কার্যকর রাজনৈতিক ভূমিকা খুবই সীমিত। তৃতীয়ত, সরকার দীর্ঘ সময় ধরে একই নীতি অনুসরণ করতে পারে, ফলে নীতিগত ধারাবাহিকতা বজায় থাকে। চতুর্থত, দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করা সম্ভব হয়, কারণ বারবার রাজনৈতিক বিরোধিতার সম্মুখীন হতে হয় না। পঞ্চমত, দল ও রাষ্ট্রের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক একটা তৈরি হয় এবং অনেক সময় এই দুইয়ের মধ্যে সীমারেখা অস্পষ্ট হয়ে যায়। এবারে চলে আসি যে একদলীয় ব্যবস্থার ভালো দিক কি। প্রথমত, সরকার সাধারণত স্থিতিশীল হয় একদলীয় ব্যবস্থায়। দ্বিতীয়ত, দ্রুত সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়ন করা যায় এতে। তৃতীয়ত, দীর্ঘমেয়াদী উন্নয়ন পরিকল্পনা ধারাবাহিকভাবে বাস্তবায়নের সুযোগ থাকে এখানে। রাজনৈতিক অস্থিরতা তুলনামূলকভাবে কম দেখা যায়। প্রত্যেকটা জিনিসের যেরকম গুণ আছে তেমনি তার কিছু ত্রুটি এবং সীমাবদ্ধতাও আছে। এই একদলীয় ব্যবস্থার ত্রুটি কি হতে পারে? প্রথমত, গণতান্ত্রিক প্রতিযোগিতা কমে যায়, কারণ একটাই দল থাকে। দ্বিতীয়ত, ক্ষমতা একটি দলের হাতে কেন্দ্রীভূত হওয়ার আশঙ্কা থাকে। তৃতীয়ত, বিরোধী মত প্রকাশের সুযোগ একেবারেই সীমিত থাকে। চতুর্থত, সরকারের জবাবদিহিতা দুর্বল হয়ে পড়তে পারে, অর্থাৎ সরকার যে কাজ করবে তাকে কাউকে জবাবদিহি দেওয়ার মতন তার দায়বদ্ধতা থাকে না। এই কারণে আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রগুলির অধিকাংশই একদলীয় ব্যবস্থার পরিবর্তে এমন এক ব্যবস্থা পছন্দ করে যেখানে রাজনৈতিক প্রতিযোগিতা বজায় থাকে।
একটু আগে আমরা একদলীয় ব্যবস্থা সম্পর্কে বিস্তারিত আলোচনা জানলাম। সেখানে দেখলাম একটি রাজনৈতিক দলই রাষ্ট্র পরিচালনায় প্রধান ভূমিকা পালন করে। কিন্তু পৃথিবীর সব দেশে কি এমন ব্যবস্থা দেখা যায়? একদমই না। অনেক দেশে এমন একটি ব্যবস্থা রয়েছে যেখানে দুটি প্রধান রাজনৈতিক দল পর্যায়ক্রমে সরকার গঠন করে। একটি দল সরকারে থাকে আর একটি দল বিরোধিতায় থাকে, অর্থাৎ বিরোধী দলের ভূমিকা পালন করে। এবারে চলে আসি, এই দ্বিদলীয় ব্যবস্থাটা কি। প্রথমেই একটি সাধারণ ভুল ধারণা দূর করে নিই। অনেকেই মনে করে যে দ্বিদলীয় ব্যবস্থা মানেই দেশে মাত্র দুটি রাজনৈতিক দল থাকবে। তা কিন্তু নয়। একটি দেশে আরো অনেক ছোট রাজনৈতিক দল থাকতে পারে, কিন্তু সরকার গঠনের লড়াই মূলত দুটি বড় রাজনৈতিক দলের মধ্যেই সীমাবদ্ধ থাকে। বাকি দলগুলো থাকে, কিন্তু নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে দুটো দলই। আচ্ছা, এই দ্বিদলীয় ব্যবস্থার সংজ্ঞাটা কি হতে পারে তাহলে? যে রাজনৈতিক ব্যবস্থায় দুটি প্রধান রাজনৈতিক দল পর্যায়ক্রমে সরকার গঠন করে এবং রাজনৈতিক ক্ষমতা লাভের জন্য একে অপরের প্রতিদ্বন্দ্বিতা করে, তাকে দ্বিদলীয় ব্যবস্থা বলা হয়। এই ব্যবস্থায় সাধারণত একটি দল সরকার গঠন করে আর অন্যটি বিরোধী দলের ভূমিকা পালন করে, যেটা আমি একটু আগেই বললাম। পরবর্তী নির্বাচনে জনগণ চাইলে পরে সরকার পরিবর্তনও করতে পারে। পরবর্তী নির্বাচন মানে 5 বছর, কোথাও কোথাও হয়তো 4 বছরও আছে, যেমন মার্কিন যুক্তরাষ্ট্রে রাষ্ট্রপতি নির্বাচন 4 বছর অন্তর অন্তর হয়ে থাকে। আজ যে দল সরকারে আছে আগামী নির্বাচনে সেই বিরোধী দলে চলে যেতে পারে, আবার বিরোধী দল সরকারে আসতে পারে। এই শান্তিপূর্ণ ক্ষমতা পরিবর্তনই দ্বিদলীয় ব্যবস্থার অন্যতম বড় শক্তি। রাষ্ট্রবিজ্ঞানী অ্যালান বল দ্বিদলীয় ব্যবস্থাকে দুটো ভাগে ভাগ করেছে। প্রথমটা কি? সুস্পষ্ট দ্বিদলীয় ব্যবস্থা। এটা কি? সুস্পষ্ট দ্বিদলীয় ব্যবস্থা বলতে বোঝায় যেখানে শুধুমাত্র দুটো দলই থাকে। উদাহরণ হিসেবে যেরকম ব্রিটেন এবং অস্ট্রেলিয়া, ঠিক আছে? ব্রিটেনে যেরকম দীর্ঘদিন ধরে দুটো দলই আছে, একটা হচ্ছে লেবার পার্টি আর একটা হচ্ছে কনজারভেটিভ পার্টি। ক্ষমতার জন্য প্রতিদ্বন্দ্বিতা করে আসছে এই দুটো দলই, অন্য দল কিন্তু নেই। সেজন্য ব্রিটেনের রাজনৈতিক ব্যবস্থা হচ্ছে দ্বিদলীয়, সুস্পষ্ট দ্বিদলীয় ব্যবস্থা। দ্বিতীয়টা কি? দ্বিতীয়টা হচ্ছে অস্পষ্ট দ্বিদলীয় ব্যবস্থা। এখানে দুটি প্রধান রাজনৈতিক দল থাকলেও তাদের নীতি ও কর্মসূচির মধ্যে মৌলিক পার্থক্য তুলনামূলকভাবে কম দেখা যায়। অর্থাৎ দুটি দলের মধ্যে অনেক বিষয়ে মিলও লক্ষ্য করা যায়। উদাহরণ হিসেবে বলা যেতে পারে মার্কিন যুক্তরাষ্ট্রের দলীয় ব্যবস্থা। এছাড়াও রয়েছে আয়ারল্যান্ডের দলীয় ব্যবস্থা। মার্কিন যুক্তরাষ্ট্রে যেরকম দুটি দলই প্রধান দল, একটা হচ্ছে ডেমোক্রেটিক পার্টি আর একটা রিপাবলিকান পার্টি। এবারে চলে আসি দ্বিদলীয় ব্যবস্থার বৈশিষ্ট্য। প্রথমত, ক্ষমতার প্রতিযোগিতা বা প্রতিদ্বন্দ্বিতা মূলত দুটি প্রধান দলের মধ্যেই সীমাবদ্ধ থাকে, এটা প্রথম বৈশিষ্ট্য। দ্বিতীয়ত, একটি দল সরকার গঠন করলে অন্যটি শক্তিশালী বিরোধী দলের ভূমিকা পালন করে। তৃতীয়ত, সরকার সাধারণত স্থিতিশীল হয়। চতুর্থত, সরকারের উপর বিরোধী দলের কার্যক্রমের নজরদারি থাকে, অর্থাৎ সরকারি দল কি করছে না করছে সেটার উপর নজরদারি করে হচ্ছে বিরোধী দল। এই কারণেই অনেক রাষ্ট্রবিজ্ঞানী মনে করে যে দ্বিদলীয় ব্যবস্থা গণতন্ত্রকে আরো কার্যকর করে তোলে। তো এই দ্বিদলীয় ব্যবস্থার যে বৈশিষ্ট্যগুলো আমরা দেখলাম, তার থেকে আমরা কিছু সুবিধা এখান থেকে আলোচনা করতে পারি। সেই সুবিধাগুলো কি হতে পারে? যেমন, স্থিতিশীল সরকার গঠন করা সহজ হয়। দ্বিতীয়ত, একটি শক্তিশালী বিরোধী দল সরকারের কাজের উপর নিয়মিত নজর রাখে, সেজন্য সরকারি দল ভুল সিদ্ধান্ত নেওয়ার আগে হাজারবার চিন্তা করবে। তৃতীয়ত,
এতে সরকার দ্রুত সিদ্ধান্তও নিতে পারে, কারণ সরকার যারা গঠন করে তারা একটি দল, যারা বিরোধিতায় থাকে তারা দ্বিতীয় দল, অর্থাৎ এখানে কোনো জোটের রাজনীতি থাকে না। চতুর্থত, জনগণের কাছে সরকারের জবাবদিহিতা দেওয়া বাধ্যতামূলক, কারণ বিরোধী দল আছে। পঞ্চমত, সরকার পরিবর্তনের প্রক্রিয়া খুব শান্তিপূর্ণ থাকে। এই কারণে ব্রিটেনের মতন দেশে দীর্ঘদিন ধরে এই ব্যবস্থা সফলভাবে চালু রয়েছে। এবারে আসি এই দ্বিদলীয় ব্যবস্থার কিছু সীমাবদ্ধতা অর্থাৎ ত্রুটি। প্রত্যেকটি জিনিসের ভালো দিক, তার খারাপ দিকও আছে। ভালো দিক যেমন আছে, খারাপ দিকও তেমন আছে। তো এর খারাপ দিকগুলোর মধ্যে প্রথমত যেটা পড়ে সেটা হচ্ছে যে ছোট রাজনৈতিক দলগুলির গুরুত্ব অনেকটাই কমে যায়। দ্বিতীয়ত, নতুন রাজনৈতিক মতাদর্শ সামনে আসার সুযোগ কম পায়। তৃতীয়ত, জনগণের রাজনৈতিক বিকল্প তুলনামূলকভাবে সীমাবদ্ধ থাকে বা সীমিত থাকে। তারা চাইলেও চেঞ্জ করতে পারে না, হয় এ নয় বি। তাই সব দেশের জন্য এই ধরনের দলীয় ব্যবস্থা উপযুক্ত নয়। প্রত্যেক দেশের ইতিহাস, সমাজ, রাজনীতি এবং সংস্কৃতির উপর নির্ভর করেই দলীয় ব্যবস্থা গড়ে ওঠে। এখন আমরা এমন একটি ব্যবস্থা নিয়ে আলোচনা করব যার সঙ্গে আমরা প্রত্যেকটি ভারতবাসী খুবই পরিচিত, কারণ আমাদের দেশ ভারত একটি বহুদলীয় গণতান্ত্রিক রাষ্ট্র। প্রথমেই একটি বিষয় সহজ করে বুঝিয়ে নেওয়া যাক যে একদলীয় ব্যবস্থায় একটি দল প্রধান ভূমিকা পালন করে, দ্বিদলীয় ব্যবস্থায় দুটি বড় দল ক্ষমতায় থাকে এবং সরকারের আসার জন্য প্রতিদ্বন্দ্বিতা করে। কিন্তু পৃথিবীর এমন অনেক দেশ আছে যেখানে দুইয়ের বেশি রাজনৈতিক দল সক্রিয়ভাবে নির্বাচনে অংশগ্রহণ করে এবং সরকার গঠনের জন্যও প্রতিযোগিতা করে। মনে রাখবে যে বহুদলীয় ব্যবস্থা মানেই সবসময় জোট সরকার হবে এমনও কিন্তু নয়। যদি একটি দল একাই সংখ্যাগরিষ্ঠতা পায় তাহলে সেই দল এককভাবে সরকার গঠন করতে পারে, আর যদি কোনো দল সংখ্যাগরিষ্ঠতা না পায় তখন জোট সরকার গঠিত করতে হয়। এই পার্থক্যটি তোমাদের মাথায় রাখতে হবে। এবারে চলে আসি বহুদলীয় ব্যবস্থার বৈশিষ্ট্য। প্রথমত, একাধিক রাজনৈতিক দল সক্রিয়ভাবে নির্বাচনে অংশগ্রহণ করতে পারে। দ্বিতীয়ত, সমাজের বিভিন্ন শ্রেণী, ভাষা, ধর্ম ও অঞ্চল ও গোষ্ঠীর স্বার্থ বিভিন্ন রাজনৈতিক দলের মাধ্যমে প্রতিনিধিত্ব লাভ করে। তৃতীয়ত, জনগণের সামনে একাধিক রাজনৈতিক বিকল্প থাকে, ফলে ভোটাররা নিজেদের মতাদর্শ অনুযায়ী দল নির্বাচন করতে পারে। চতুর্থত, সংখ্যাগরিষ্ঠতা না হলে জোট সরকার গঠনের সম্ভাবনা থাকে। পঞ্চমত, বিরোধী দলগুলির পরিস্থিতি বা উপস্থিতি সরকারের উপর গণতান্ত্রিক নিয়ন্ত্রণ বজায় রাখতে সাহায্য করে। এই কারণে ভারতের মতো বৈচিত্র্যময় দেশে বহুদলীয় ব্যবস্থা বিশেষভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। রাষ্ট্রবিজ্ঞানী অ্যালান বল বহুদলীয় ব্যবস্থাকে দুই ভাগে ভাগ করেছেন। একটা হচ্ছে স্থিতিশীল বহুদলীয় ব্যবস্থা, যেমন আছে সুইডেন, নেদারল্যান্ড এবং ফিনল্যান্ডে। দ্বিতীয়ত, অস্থিতিশীল বহুদলীয় ব্যবস্থা। এই ব্যবস্থায় অনেক রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করে এবং প্রায়ই জোট সরকার গঠিত হয়, কিন্তু মতপার্থক্যের কারণে অনেক সময় সেই সরকার দীর্ঘদিন টিকে থাকতে পারে না। ঐতিহাসিকভাবে ইতালি এই ধরনের ব্যবস্থার একটি উল্লেখযোগ্য উদাহরণ হিসেবে ধরা যায়। কিছু সময়ে ফ্রান্সেও এমন পরিস্থিতি দেখা গেছিল। ভারতেও বিভিন্ন সময়ে জোট সরকার গঠিত হয়েছে, তবে শুধু জোট সরকার হয়েছে বলেই তাকে অস্থিতিশীল বলা যাবে না। সরকার কতটা স্থায়ীভাবে কাজ করছে সেটাও বিবেচনা করতে হয়। এই বহুদলীয় ব্যবস্থার কিছু সুবিধা আছে, চলো এবার দেখে নেওয়া যাক এর সুবিধাগুলো। প্রথমত, সমাজের বিভিন্ন মত, স্বার্থ, গোষ্ঠীর প্রতিনিধিত্ব এতে নিশ্চিত হয়। দ্বিতীয়ত, জনগণের সামনে একাধিক রাজনৈতিক বিকল্প থাকে। তৃতীয়ত,
গণতান্ত্রিক অংশগ্রহণ বহুদলীয় ব্যবস্থায় বৃদ্ধি পায়। চতুর্থত, জোটের মাধ্যমে বিভিন্ন দলের মধ্যে আলোচনা ও সমঝোতার সংস্কৃতি গড়ে ওঠে। তার ফলে কোনো একক দল মাথাচাড়া দিয়ে উঠতে পারে না। ভারতের মতো বহু ভাষা, বহু ধর্ম, বহু সংস্কৃতির দেশে এই বৈচিত্র্যের প্রতিফলন বহুদলীয় ব্যবস্থার মাধ্যমেই স্পষ্টভাবে দেখা যায়। এবারে আসি বহুদলীয় ব্যবস্থার কিছু ত্রুটি নিয়ে। কি ত্রুটি? প্রথম ত্রুটি হচ্ছে যে জোট সরকারে বিভিন্ন দলের মধ্যে মতবিরোধ দেখা দিতে পারে। দ্বিতীয়ত, অনেক সময় সরকার অস্থির হয়ে পড়ার সম্ভাবনা থাকে। তৃতীয়ত, সিদ্ধান্ত গ্রহণে সময় বেশি লাগতে পারে। চতুর্থত, নীতির ধারাবাহিকতা বজায় রাখা কখনো কখনো কঠিন হয়ে যায়। তাহলে আজ আমরা রাজনৈতিক দলের বিভিন্ন যে শ্রেণীগুলো, যেমন একদলীয়, দ্বিদলীয়, বহুদলীয় ব্যবস্থা সম্পর্কে একটি পরিষ্কার ধারণা পেলাম। কিন্তু এখানেই রাজনৈতিক দল সম্পর্কিত আলোচনা শেষ নয়। ভারতের মতো দেশে আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হলো জাতীয় দল এবং আঞ্চলিক দল। প্রত্যেকটি ক্লাসের মতো এই ক্লাসের শেষেও আমি কিছু প্রশ্ন তোমাদের দিতে চলেছি। সেই প্রশ্ন এবং উত্তরগুলো চলো দেখে নেওয়া যাক। তোমাদের জন্য নিয়ে এসেছি কিছু বিশেষ গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেগুলো তোমাদের আগামী উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই ইম্পর্ট্যান্ট। প্রথমেই ৩৬ নম্বর প্রশ্ন, সাধারণভাবে রাজনৈতিক দলগুলিকে কয়টি ভাগে ভাগ করা যায়? উত্তর: একদলীয়, দ্বিদলীয়, বহুদলীয়। ৩৭ নম্বর, একদলীয় ব্যবস্থা কাকে বলে? যে ব্যবস্থায় একটি মাত্র দলের অস্তিত্ব স্বীকৃত থাকে তাকে একদলীয় ব্যবস্থা বলে। ৩৮ নম্বর, অধ্যাপক অ্যালমন্ড একদলীয় ব্যবস্থাকে কয়টি ভাগে ভাগ করেছে? সাধারণ একদলীয় এবং সর্বাত্মক একদলীয়। ৩৯ নম্বর, সাধারণ একদলীয় ব্যবস্থার কয়েকটি উদাহরণ দাও। তানজানিয়া, কেনিয়া, চীন, কিউবা এবং উত্তর কোরিয়া। ৪০ নম্বর, সর্বাত্মক একদলীয় ব্যবস্থার উদাহরণ দাও। জার্মানি নাৎসি দল আর ইতালির ফ্যাসিস্ট দল। ৪১ নম্বর, অধ্যাপক অ্যালান বল দলীয় ব্যবস্থাকে মূলত কয়টি শ্রেণীতে ভাগ করেছে? মূলত তিনটি: একদলীয়, দ্বিদলীয় এবং বহুদলীয়। ৪২ নম্বর, মডার্ন পলিটিক্স অ্যান্ড গভর্নমেন্ট গ্রন্থটি কার লেখা? অ্যালান বল। ৪৩ নম্বর, মডার্ন পলিটিক্স অ্যান্ড গভর্নমেন্ট গ্রন্থে অ্যালান বল দলীয় ব্যবস্থাকে কয়টি শ্রেণীতে ভাগ করেছেন ও কি কি? উত্তর: ৬টি শ্রেণীতে। এখানে ৬টি শ্রেণীর নামগুলো দেওয়া আছে। ৪৪ নম্বর, অ্যালান বল দ্বিদলীয় ব্যবস্থাকে কয়টি ভাগে ভাগ করেছেন? দুটি ভাগে ভাগ করেছেন: সুস্পষ্ট দ্বিদলীয় এবং অস্পষ্ট দ্বিদলীয়। ৪৫ নম্বর, সুস্পষ্ট দ্বিদলীয় ব্যবস্থা কোন কোন দেশে আছে? নিউজিল্যান্ড, গ্রেট ব্রিটেন এবং অস্ট্রেলিয়া। ৪৬ নম্বর, অস্পষ্ট দ্বিদলীয় ব্যবস্থা কোন কোন দেশে প্রচলিত? মার্কিন যুক্তরাষ্ট্র ও জার্মানি। ৪৭ নম্বর, ব্রিটেনের দুটি প্রধান দলের নাম, একটা লেবার পার্টি আর হচ্ছে কনজারভেটিভ পার্টি। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রধান দুটি দল, রিপাবলিকান পার্টি আর হচ্ছে রিপাবলিকান ডেমোক্রেটিক। অ্যালান বল বহুদলীয় ব্যবস্থাকে কটি ভাগে ভাগ করেছেন ও কি কি? দুটি ভাগ, একটি স্থিতিশীল আর একটা হচ্ছে অস্থিতিশীল। ৫০ নম্বর, স্থিতিশীল বহুদলীয় ব্যবস্থার উদাহরণ: সুইডেন, নেদারল্যান্ড, ফিনল্যান্ড, নরওয়ে। ৫১ নম্বর, অস্থিতিশীল বহুদলীয় ব্যবস্থার উদাহরণ: ভারত, ফ্রান্স, জাপান, ইতালি। ৫২ নম্বর, অধ্যাপক অ্যালমন্ড ও অ্যালান বল বহুদলীয় ব্যবস্থাকে কটি শ্রেণীতে ভাগ করেছেন? তিনটি। তিনটিরই এখানে নাম দেওয়া আছে। ৫৩ নম্বর, কার্যকরী বহুদলীয় ব্যবস্থা, অর্থাৎ অ্যালান বল আর
ও অ্যালমন্ড যে দলীয় ব্যবস্থার উদাহরণ দিয়েছে তার মধ্যে প্রথমটা হচ্ছে কার্যকারী বহুদলীয় ব্যবস্থা। সেই কার্যকারী বহুদলীয় ব্যবস্থার উদাহরণ যেমন নেদারল্যান্ড, নরওয়ে, সুইডেন। তারপর অস্থায়ী বহুদলীয় ব্যবস্থার উদাহরণ ভারত, ফ্রান্স, ইতালি, জাপান। আধিপত্যশীল বহুদলীয় ব্যবস্থার উদাহরণ মালয়েশিয়া। রাজনৈতিক দলের প্রধান গুণগুলো কি? সামাজিক শৃঙ্খলার পরিবেশ গড়ে তোলা, স্বৈরাচারিতা রোধ করা এবং জনগণের মধ্যে রাজনৈতিক চেতনা বিস্তার করা। আরও কিছু আছে যেগুলো গুরুত্বপূর্ণ, পরীক্ষায় যেগুলো আসে সেগুলো তুলে ধরা হয়েছে। ৫৭ নম্বর রাজনৈতিক দলগুলির দোষ। অনেকগুলো দোষ আছে, তার মধ্যে কয়েকটি তুলে ধরা হয়েছে। তোমরা ভিডিওটিকে পজ করে করে প্রশ্নগুলো তুলে উত্তরগুলো টুকে নেবে। ৫৮ অ্যালমন্ড কয় ধরনের দলীয় ব্যবস্থার কথা বলেছে? ৭ ধরন দেওয়া আছে। ৫৯ নম্বর ব্রুনসলি ও মিচেল কয় ধরনের দলীয় ব্যবস্থার কথা বলেছে? ৬ ধরনের কথা বলেছে। মরিস দুবারজার কয় ধরনের দলীয় ব্যবস্থার কথা বলেছে? ২ ধরনের দলীয় ব্যবস্থা, গণভিত্তিক এবং কর্মীভিত্তিক। যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে এবং পড়াশোনায় সামান্যও সাহায্য করে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং এখনও যদি আমাদের পলিটিক্যাল সায়েন্স উইথ রাজেশ স্যার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বটনটি ক্লিক করে রাখবে। তাহলে পরবর্তী সমস্ত গুরুত্বপূর্ণ ক্লাসের নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে। পরবর্তী ভিডিওতে এই রাজনৈতিক দলের চতুর্থ পার্ট নিয়ে আসব। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিয়মিত পড়াশোনা করো। ধন্যবাদ।